প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আসলাম আকুপাংচার স্টোরির পঞ্চম এপিসোড নিয়ে। সময়কাল 2013। হঠাৎ করে ঢাকা মেডিকেলের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সোহেল ইসলাম আমাকে টেলিফোনের মাধ্যমে ডাকলেন। বললেন যে কিরণ সাহেব, আপনি আসেন, একটু আমার সঙ্গে দেখা করেন। আমি গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে আমরা একটা গুগল সার্চে একটা আর্টিকেল দেখলাম। সম্ভবত এই আর্টিকেলটা হচ্ছে 15 ওয়ার্ল্ড কংগ্রেস ফর পেইন ক্লিনিশিয়ানস। সেখানে আপনার একটা প্রেজেন্টেশন, যেটা পিএলআইডির উপরে, যা ওই কনফারেন্সে প্রথম স্থান অধিকার করেছে। তো বিষয়টা নিয়ে আমাদের কিছুটা কৌতূহল আছে, আপনি যদি বিস্তারিত বলতেন। তা আমি বললাম যে দেখেন, আমি 15 ওয়ার্ল্ড কংগ্রেস ফর পেইন ক্লিনিশিয়ানস, যেটা স্পেনের গ্রানাডাতে 2012 জুলাই মাসে অনুষ্ঠিত হয়, সেখানে আমার একটি প্রেজেন্টেশন ছিল। সেটা হচ্ছে ডিস্ক প্রলাপস এবং হার্নিয়েশন ট্রিটমেন্টের জন্য ইন্টিগ্রেটেড সিস্টেমটা কতটুকু কার্যকরী। তো এই কনফারেন্সে আমি একটি পেশেন্টকে উপস্থাপন করি, যিনি পিএলআইডিতে আক্রান্ত ছিলেন। রোগীটার বয়স ছিল 84 বছর। তো ওনার ইন্ডিকেশন ছিল যে তাকে লেমিনেক্টমি করা হবে এবং ঢাকার স্কয়ার হসপিটালে যথাসময়ে রোগীটাকে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষার পরে অপারেশনের জন্য রোগীটি ফিট নয় এটা প্রমাণিত হয়, কারণ তার কিডনির অবস্থা ভালো ছিল না, হার্টের অবস্থা ভালো ছিল না, বিধায় তারা এই সার্জারি থেকে রোগীটাকে ব্যাক করায় দেয়। এমতো অবস্থায় এই রোগী, আমি তখন নাজিনুর হসপিটালে প্র্যাকটিস করি, আমার সঙ্গে যোগাযোগ করলো। তো আমি রোগীটির চিকিৎসা শুরু করলাম। তো রোগীটার চিকিৎসা শুরু করাতে আমি, যেহেতু ওই সময়ে আমার একটা প্রেজেন্টেশন সিলেক্ট হয়েছিল পিএলআইডির উপরে ওয়ার্ল্ড কংগ্রেসে, তো আমি চিন্তা করলাম এই রোগীটাকেই প্রেজেন্ট করব। তো রোগীটার পিএলআইডির কমপ্লিকেশনে যেটা ছিল সেটা হচ্ছে প্যারাপ্লেজিয়া। রোগীটা হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না। তো তার চিকিৎসা গ্রাজুয়ালি শুরু হলো এবং ধীরে 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 রোগীটার ইমপ্রুভমেন্ট আসতে থাকলো। আর আমি এটার ফলো আপের জন্য একের পর এক এমআরআই করতে থাকলাম লাম্বার রিজিয়নের। তো সর্বমোট 5টি এমআরআই করলাম এবং রোগীটি যে সময় সম্পূর্ণ সুস্থ হলো, এ পর্যায়ে পর্যন্ত 5টি এমআরআই করা হলো এবং এই রোগীটাকেই আমি ওই কনফারেন্সে প্রেজেন্ট করেছিলাম। তো আমি পরবর্তী জানতে পারলাম যে আমার এই সিস্টেমটা ওই কনফারেন্সে প্রথম স্থান অধিকার করেছে। যদিও পাশাপাশি পিএলআইডি ট্রিটমেন্টের বিভিন্ন রকমের প্রসিডিওর সেখানে উপস্থাপন করা হয়েছে, সার্জারি, তারপরে বিভিন্ন রকম ইনজেকশন সিস্টেম এবং মানে উন্নত বিশ্বের যেমন কোরিয়া, জাপান, বিভিন্ন দেশের তাদের যে প্রসিডিওর, এটাও সেখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমার এই প্রেজেন্টেশনটা প্রথম স্থান অধিকার করেছে। তো এই বিষয়ে ওনাকে বলার পরে উনি বললেন যে বিষয়টা যদি আমাদের একটু আপনি এই প্রেজেন্টেশনটা যদি আমাদের এখানে একটু করেন, আমরা একটু দেখতাম, কারণ এটা ফিজিক্যাল মেডিসিনের সাবজেক্ট, আমরা একটু জানতে চাই যে এটা কিভাবে সম্ভব। তো আমি রাজি হলাম। যথারীতি উনি ব্যবস্থা করলেন ওনাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে। তারপরের দিন এই প্রেজেন্টেশনটাকেই আমি ওখানে উপস্থাপন করলাম, যেখানে প্রায় 3 থেকে 400 চিকিৎসক এবং বিভিন্ন বিশেষজ্ঞ সহ উপস্থিত ছিলেন। তো প্রেজেন্টেশনের শেষে তারা সিদ্ধান্ত নিল যে আকুপাংচার চিকিৎসা তারা ফিজিক্যাল মেডিসিন বিভাগে শুরু করবেন। আমাকে তারা
অফার দিলেন যে যদি আমি রাজি থাকি তাহলে তারা ফিজিক্যাল মেডিসিন বিভাগে আকুপাংচার তারা শুরু করবেন, বিশেষ করে পিএলআইডি, হেমিপ্লেজিয়া, জিবিএস বা এই টাইপের রুগীদের এবং ক্রনিক পেইন যেগুলো, এগুলোর ক্ষেত্রে যেগুলো কমপ্লিকেটেড, এই রুগীগুলোর জন্য ওনারা এটা শুরু করবেন। তো আমাকে ওনারা 2 বছরের নিয়োগপত্র একটি দিলেন ওনাদের প্রজেক্টের অধীনে। সেখানে আমার পজিশন তারা রাখলেন সিনিয়র কনসালটেন্ট, এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগে ওনারা আমাকে চেম্বার দিলেন, ওয়ার্ড দিলেন এবং বেশ কিছু মেশিনারিজও দিলেন, যে জিনিসগুলো আমি দেখতে গিয়ে দেখি যে মেশিনগুলো লকই খোলা হয়নি, যদিও 6 মাস ধরে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে। আমি বিভাগীয় প্রধানকে বললাম যে এটা তো ওপেনই করা হয়নি। তো উনি বললেন যে ওপেন করা হয়নি, তাহলে কীভাবে ইউজ হচ্ছে? তো তারপরে আমি লকগুলো খুলে দিলাম, দিয়ে বললাম যে এইভাবে এগুলো ব্যবহার করতে হবে। তো তাতে করে ডাক্তাররা তারা নিজেদের অপমানিত মনে করলো। তো এরপরে আমাকে কিছু পেশেন্ট দেওয়া হলো, তন্মধ্যে জিবিএস, হেমিপ্লেজিয়া এবং পিএলআইডির পেশেন্ট। তো এই রোগীদের চিকিৎসা ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে একটি জিবিএস রোগী, যিনি 6 মাস ধরে ওই হসপিটালে ভর্তি ছিলেন, তো উনি হুইল চেয়ারে চলাফেরা করতেন, উনি একজন রেডিওলজিস্টের ওয়াইফ। তো তার চিকিৎসা আমরা শুরু করার 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা রুগীটাকে হাঁটাতে সক্ষম হলাম। এটা যখন বিভাগের প্রত্যেকটা লোক দেখলেন, বিশেষ করে যেসব চিকিৎসকরা এই ফিজিক্যাল মেডিসিন নিয়ে কাজ করছেন, তারা হঠাৎ করে তাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেল। তাদের বক্তব্য হলো এরকম যে এই আকুপাংচার সিস্টেম যেহেতু যথেষ্ট উপকারী, এটা যদি ফিজিক্যাল মেডিসিন বিভাগে চালু থাকে তাহলে আমাদের ফিজিক্যাল মেডিসিনের গ্ল্যামারটা নষ্ট হবে। তো তারা একের পর আন্দোলন শুরু করলেন। আন্দোলনটা অন্য পর্যায়ে চলে গেল। বিভাগীয় প্রধান বাধ্য হলেন ছুটি নিয়ে উনি চলে যেতে, এবং তারা এককভাবে তাদের চেষ্টাতে আমাকে ডিউটি তারা বন্ধ করে দিলেন, এবং কোনোভাবেই তারা আর এই ফিজিক্যাল মেডিসিনে আকুপাংচার বিভাগ চালু রাখতে দিলেন না। যদিও বিভাগীয় প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাবজেক্ট হিসাবে আকুপাংচার সিলেবাসে রয়েছে, যেখানে পড়ানো হচ্ছে এফসিপিএসে, যেখানে এর কারিকুলাম রয়েছে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা আকুপাংচার সম্বন্ধে বুঝুক, জানুক, এটা উনি চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রফেশনাল জেলাসি হোক আর যে কোনো কারণেই হোক, আকুপাংচারকে কোনোভাবেই ঢাকা মেডিকেল কলেজে এই জুনিয়র চিকিৎসকরা কোনোভাবেই এটাকে চালু রাখতে দিল না। এবং বিভাগীয় প্রধানের বক্তব্য হচ্ছে যেহেতু তারা এখানে নেতৃত্ব দেন এবং তাদের বিরুদ্ধে উনি কিছু করতে পারবেন না, বিধায় আমি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারলাম না। তবে এর ভিতরে আমি হেমিপ্লেজিয়া, পিএলআইডি এবং জিবিএস এই রোগীগুলোর যথেষ্ট ইমপ্রুভমেন্ট আমি করে আসলাম। তো এইটা ছিল ঢাকা মেডিকেলে আকুপাংচারের যে শুরু যেভাবে হয়েছিল। যদিও এটা সাধারণ রোগী এবং সবার জন্য একটা জরুরি ভিত্তিক একটা বিভাগ চালু হওয়া দরকার ছিল, যেটা দেশ বিদেশে সব জায়গাতে রয়েছে। আশা করি যে চিকিৎসকরা তাদের বোধগম্য হবে যে এই আকুপাংচার চিকিৎসাকে বিশেষ করে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সঙ্গে সংযুক্ত রেখে রোগীদের সাকসেস রেট বাড়ানোর জন্য তাদের এগিয়ে আসা দরকার। আজকে এই পর্যন্তই শেষ। আবার আসবো নতুন কোনো এপিসোড নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।